প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদে। আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। শুরুতে দেখে আসি সংবাদ শিরোনাম। ভিপিএন ব্যবহারে হারাতে পারেন মনিটাইজেশন। আউটসোর্সিং খাতে ক্ষতির পরিমাণ 400 কোটি টাকা। ইন্টারনেটে ব্ল্যাকআউটে ক্লায়েন্ট হারানোর শঙ্কা ফ্রিল্যান্সারদের। চালু হলো ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। 10 দিনে ই কমার্স খাতের ক্ষতি 1400 কোটি টাকা। কৃষিক্ষেত্রে কাজ করছে রোবট ক্লজ। আপনি কি ভিপিএন ব্যবহার করছেন? যদি তাই হয় তাহলে আপনি একা নন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে বিশ্বের 60% ইন্টারনেট ব্যবহারকারী ফোনেই রয়েছে কোনো না কোনো ভিপিএন। ভিপিএন আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম, তবে এর কিন্তু ঝুঁকিও রয়েছে। এটি ব্যবহারের মাধ্যমে আপনি হারাতে পারেন আপনার মনিটাইজেশন। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিপিএন ব্যবহারে নিশ্চিত না হন তাহলে আপনার জন্য থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। ভিপিএন আপনার এনক্রিপ্টেড ডেটার মাধ্যমে একটি নিরাপদ টানেল তৈরি করে, ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি হ্যাকার, সরকার, এমনকি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে লুকানো থাকে। ভিপিএন ব্যবহারের একটি অন্যতম কারণ হলো আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা করা। তবে ফ্রি ভিপিএনের ব্যবহার আপনার ইন্টারনেট সংযোগকে ধীর করে দিতে পারে, এমনকি থাকতে পারে মারাত্মক সাইবার ঝুঁকিও। তাই অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ ভিপিএন ব্যবহার করতে হবে। প্লে স্টোর বা অ্যাপ স্টোর সহ সার্ভারে অসংখ্য ফ্রি ভিপিএন থাকলেও সেগুলো সবসময়ই অনিরাপদ। মনে রাখতে হবে, সাইবার জগতের কোনো সেবাই ফ্রি নয়। এই অনিরাপদ ভিপিএনগুলো ফ্রি সেবা দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে আপনার মূল্যবান ডেটা। আপাত দৃষ্টিতে এই ডেটার কোনো মূল্য আপনার কাছে না থাকলেও বিভিন্ন ওয়েব বা ডার্ক ওয়েবে আপনি হয়ে যাচ্ছেন একটি প্রোডাক্ট। এখনই কিছু না হলেও ভবিষ্যতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া সহ অপরাধী চক্ররা এই ডেটা দিয়েই আপনার ভয়াবহ ক্ষতি সাধন করতে পারবে। আজকের ডিজিটাল যুগে আমরা সকলেই অনলাইনে যুক্ত। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ইন্টারনেটে ঘুরে বেড়াই, অনলাইন ব্যাংকিং করি এবং আরও অনেক কিছু। কিন্তু এই সংযোগে আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমরা পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করছি কি? আমাদের ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের ডেটা পাবলিক ওয়াইফাই, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং হ্যাকারদের দ্বারা ট্র্যাক করা যেতে পারে। আমাদের ব্যক্তিগত তথ্য, অনলাইন অ্যাক্টিভিটি এবং ব্রাউজিং ইতিহাসের ঝুঁকি থাকে এতে। এই সমস্যার সমাধান হতে পারে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন হলো একটি প্রযুক্তি যা আপনার ইন্টারনেট সংযোগকে এনক্রিপ্ট করে এবং আপনার ডেটা নিরাপদে একটি সার্ভারে পৌঁছে দেয়, যা আপনার বর্তমান অবস্থান থেকে ভিন্ন। এর ফলে আপনার অনলাইন অ্যাক্টিভিটি গোপন থাকে এবং আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার কাজকর্ম দেখতে পায় না। অর্থাৎ আপনি আপনার স্থান থেকে একরকম অদৃশ্য হয়ে যান। ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট করে একটি কোডে রূপান্তরিত করে, যা অন্যদের দ্বারা পড়া সম্ভব নয়। এর ফলে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকে আপনার ডেটা। এনক্রিপ্ট করা ডেটা একটি ভার্চুয়াল টানেল দিয়ে ভিপিএন সার্ভারে পাঠানো হয়। ভিপিএন সার্ভার আপনার ডেটা গ্রহণ করে এবং আপনার ব্রাউজ করা অনুরোধটি আপনার বেছে নেওয়া ওয়েবসাইটে পাঠিয়ে দেয়। এটি আপনার ভার্চুয়াল অবস্থান পরিবর্তন করে, যা আপনাকে বিভিন্ন দেশের স্ট্রিমিং সার্ভিস এবং ওয়েবসাইটে অ্যাক্সেস দেয়। বাংলাদেশে এই ভিপিএনের ব্যবহার বিভিন্ন অবৈধ ওয়েবসাইটে ঢোকার জন্য আগে থেকে ব্যবহার হয়ে আসলেও বর্তমানে অনেকেই প্রফেশনাল কাজে এই ভিপিএন ব্যবহার করছেন নিজেদের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য। এমনকি উন্নত বিশ্বের প্রায় প্রতিটি মানুষের ফোনেই থাকে একটি সাবস্ক্রিপশন বেসড ভিপিএন। সেরা কয়েকটি ভিপিএনের মধ্যে নর্ড ভিপিএন অন্যতম। এটি নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য বেশ জনপ্রিয়। এরপরেই রয়েছে সিমলেক্স ভিপিএন। বাজেটের মধ্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ কেবল এখানেই পাওয়া যায় বাংলাদেশি সার্ভারও। তারপর থাকছে স্প্রেস ভিপিএন। দ্রুতগতির ভিপিএনগুলোর মধ্যে এটি অন্যতম। এরপরে আছে সার্ফশার্ক। এটি বহু ডিভাইসে একসাথে সংযোগ করার সুযোগ দিয়ে থাকে। আরেকটি জনপ্রিয় ভিপিএন হচ্ছে সাইবার ঘোস্ট। ব্যবহারকারী বান্ধব হওয়ায় এটি অনেক জনপ্রিয় বিশ্বব্যাপী। এরপরেই রয়েছে প্রোটন ভিপিএন। নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য এটিও বেশ বিখ্যাত, তবে এর ফ্রি ভার্সনও রয়েছে।
ভিপিএন আপনার ডেটা সুরক্ষিত করে এবং আপনার অনলাইন অ্যাক্টিভিটির গোপনীয়তা রক্ষা করে। উল্লেখিত ভিপিএনগুলো বেশ জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আপনি যে কোনো একটি ভিপিএন বেছে নিতে পারেন। তবে যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যাদের মনিটাইজেশন রয়েছে তাদের জন্য যে কোনো ভিপিএন ব্যবহার হতে পারে আত্মঘাতী, কারণ প্রতিটি প্ল্যাটফর্ম এলাকাভেদে অ্যাড রান করে থাকে, যা থেকে আয় হয় কন্টেন্ট ক্রিয়েটরদের। যেহেতু ভিপিএন আপনার লোকেশন বদলে আপনার আসল এলাকা থেকে অদৃশ্য করে দেয়, সেহেতু প্ল্যাটফর্মগুলো সঠিকভাবে আপনার কন্টেন্টে অ্যাড রান করতে পারে না। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আপনি হারাতে পারেন আপনার মনিটাইজড আইডিও। বাংলাদেশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা অবৈধ বা বেআইনি নয়। দেশে এখনও ভিপিএনের ব্যবহার নিষিদ্ধ করা হয়নি, কিংবা প্রযুক্তিগত কারণে এর ব্যবহার বন্ধ করারও উপায় নেই। তবে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ দেশের বাইরে চলে যাওয়ায় ভিপিএন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে বাংলাদেশে ইন্টারনেট চালু হলেও বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর সেগুলোর অ্যাক্সেসের জন্যই বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহার দেখা যায় ভিপিএনের। তবে এক্ষেত্রে অবশ্যই ফ্রি ভিপিএন পরিহারের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে আউটসোর্সিং খাতে প্রায় 400 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ সময় ইন্টারনেট সংযোগ না থাকায় অনেক প্রতিষ্ঠান হারিয়েছেন কার্যাদেশ। উদ্যোক্তারা বলছেন সামনের দিনে প্রযুক্তি খাতের জন্য বিশেষায়িত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করতে হবে। ঘড়ি মেপে করতে হয় কাজ, বায়ারকে সময়সূচি মেনে সরবরাহ করতে হয় সেবা, সার্বক্ষণিক থাকতে হয় যোগাযোগের মধ্যে, আর কোনোভাবেই তা 24 ঘন্টা পেরিয়ে গেলে স্বয়ংক্রিয় বাতিল হয় ক্রয়াদেশ। এমনই এক ব্যবসার নাম আউটসোর্সিং, যেখানে আস্থা ও প্রতিশ্রুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তবে টানা 5 দিন ইন্টারনেটবিহীন ছিল আউটসোর্সিং খাত। সারা দেশে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সারের তাই মাথায় বাজ পড়ার মতো অবস্থা। প্রতিদিনে একদম কমপক্ষে হলেও $1,500 থেকে $2,000 ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হারাইছি, বাজার হারাইছি। রাজধানীর উত্তরায় অবস্থিত দেশের অন্যতম বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও প্রতিষ্ঠান এএসএল প্রায় 2 কোটি টাকার ক্লায়েন্ট হারিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ছোট বিপিও তো বটেই, সাম্প্রতিক ঘটনা হুমকিতে ফেলেছে দেশের অনেক বড় বড় আউটসোর্সিং ব্যবসা প্রতিষ্ঠানকে। বাংলাদেশ থেকে যদি অপারেশন আমাদের তুলে নিতে হয় অথবা আধা অনেকখানি উঠে নিতে হয়, আমাদের চাকরির লস যেতেছে। যারা কাজ করতেছে বিপিও খাতে তাদের হলে চাকরি অনেকেই তাদের জব চলে যাবে। প্লাস আমাদের এই যে ফরেন রেভিনিউটা বাংলাদেশে আসতেছিল, ফরেন রেমিটেন্স এই ইসের মাধ্যমে, এটা তো আর বাংলাদেশে আসবে না, এটা চলে যাবে নেপাল অথবা আপনার ফিলিপাইন্স অথবা ইন্ডিয়াতে। সো এটা কিন্তু বিশাল বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোনমি রূপে বাংলাদেশের। কন্ট্যাক্ট সেন্টার ও আউটসোর্সিং খাত ব্যবসায়ীদের সংগঠন বাক্যর মতে সাম্প্রতিক ঘটনা এ খাতে প্রায় 400 কোটি টাকার ক্ষতি করেছে। পাশাপাশি আস্থা ও ভাবমূর্তি বিবেচনায় ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ক্যালামিটি হতে পারে, আপনার আনরেস্ট হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন, বাট উই নিড টু হ্যাভ আ ফেইল সেফ প্ল্যান। যে ঠিক আছে, আমার বিজনেসের জন্য যদি আমার সবই বন্ধ থাকতে হয়, বন্ধ হয়ে যায় কোনো কারণে, আমার বিজনেস যাতে আপ থাকে। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাত থেকে সরকারের $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা। এর মধ্যে প্রায় $1.5 বিলিয়ন আয় হওয়ার সম্ভাবনা আউটসোর্সিং খাত থেকে। আন্দোলন সহিংসতায় ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছিলেন দেশের আউটসোর্সিংয়ে কাজ করা ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট সচল হলেও এর ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তারা, কারণ হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ক্লায়েন্টরা অন্য কোনো দেশের সাথে কাজ করছেন, এমনকি তারা আর নাও ফিরতে পারেন এদেশে। আর তাই এর জন্য দরকার ভর্তুকির। বুলবুল শহীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 18 জুলাই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার কারণে বিচ্ছিন্ন হয় ইন্টারনেট সংযোগ, বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ। এতে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন যশোরের ফ্রিল্যান্সাররা, কেননা এ খাতের পুরোটা ইন্টারনেট নির্ভর। কয়েকদিন ইন্টারনেট না থাকায় সারা দেশের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে গ্রাহকের পাঠানো বার্তার উত্তর দিতে পারছেন না।
আবার কারো কাজ বুঝিয়ে দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা। আছে ভবিষ্যতে কাজ হারানোর শঙ্কাও। কাজটা অবশ্যই নেটের উপর নির্ভরশীল, যেহেতু আমাদের অনেক দিন ধরে নেট নাই, আমাদের অনেক কিছু ক্ষতি হচ্ছে। অনেক বড় বড় যারা তাদের মেল ডাটা কানেকশনগুলো আমরা করি, যে আমার যদি 10টা কোম্পানির সাথে কাজ করতাম, সেই 10টা কোম্পানির মার্কেটিং ক্যাম্পেইন অলরেডি অফ হয়ে আছে। এটা তাদের জন্য ব্যাপক ক্ষতি, যাতে করে পরবর্তীতে আমার কাজ পেতে অনেক অসুবিধা হবে। চলমান সংকটে মাসে 60% আয় কমে আসবে বলে মনে করছেন অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা। কোনো প্রিপারেশন নিতে পারি নাই যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটা মেইল থ্রো করা যে আমাদের এই সময়টা এরকম সমস্যা হইতে পারে, সুতরাং তারা যাতে অল্টারনেট একটা প্রিপারেশন নেয় সেটা আমরা করতে পারি নাই। এবং কখন এটা আসতেছে সেটা আমরাও জানি না, আমাদের ক্লায়েন্টরাও জানে না। প্রায় প্রতিদিনে একদম কমপক্ষে হলেও $1,500 থেকে $2,000 ক্ষতিগ্রস্ত হয়েছে যশোরের ফ্রিল্যান্সাররা। তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হারাইছি, বাজার হারাইছি। আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। টানা 10 দিন পর গত রোববার থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। মোবাইল ফোন অপারেটর সংগঠন এমটবের সঙ্গে বৈঠক শেষে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সেদিন বিকেল থেকেই ইন্টারনেট সেবা নিশ্চিতের ঘোষণা দিয়েছিলেন। যাচাই বাছাই না করে ভিডিও এবং ছবির অবাধ প্রচার বন্ধ করার জন্যই ফেসবুক, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন প্রতিমন্ত্রী। আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্যে গুজব অপপ্রচার রোধে গেল 17 জুলাই সীমিত করা হয়েছিল মোবাইল ইন্টারনেট সেবা। তবে এর পরের রোববার সকালেই আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন বিকেল থেকেই চালু করা হবে মোবাইল ইন্টারনেট। সে সময় ঘোষণা দেওয়া হয় গ্রাহকদের 3 দিন মেয়াদি 5 GB বোনাসের। প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চালু হয়েছিল মোবাইল ইন্টারনেট, যদিও তখন অবধি বন্ধ রাখা হয় ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। গুজব ঠেকানোর নিজস্ব নীতিমালা না মেনে তথ্য প্রচার বন্ধে পদক্ষেপ না নেয় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন পদক্ষেপ দাবি করেছিলেন প্রতিমন্ত্রী। আমাদের বার্তা হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে আমাদের যারা ডিজিটাল কমার্স এন্টারপ্রেনার তারা নিজেদেরকে কমার্স এন্টারপ্রেনার হিসেবে যেন প্রতিষ্ঠিত না করে, এটা ঝুঁকিপূর্ণ। এদিকে অনেকেই অভিযোগ করেছিলেন ধীর গতির, আবার দীর্ঘ বিরতির পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ায় খুশি হয়েছিলেন কেউ কেউ। একটু ভিডিও কল করা বা একটু দেখা, এই জিনিসটা হয় না, বাট কথা হয়েছে হয়তো বা সেলুলার ফোনে। ইন্টারনেট চালু হলো, আমার মনে হয় যে এখন আবার আগের মতো আমরা চালাতে পারবো ইন্টারনেট। এ সময় ফেসবুক বন্ধ থাকায় আরও ক্ষতির মুখে পড়তে হয় কমার্স উদ্যোক্তাদের, আর প্রতিমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন নিজস্ব ডোমেইনে ব্যবসা পরিচালনার। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অন্তত 1,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দেশের কমার্স খাতের। হুমকির মুখে এ খাতের কর্মসংস্থান। টানা কয়েকদিন ফেসবুক সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রাখায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তারাও। তাদের আশঙ্কা, আস্থা হারানোয় মুখ ফিরে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবিও জানিয়েছেন উদ্যোক্তারা। গেল 1 দশকে দেশে ব্যাপক প্রসার ঘটেছে ইন্টারনেট নির্ভর কমার্স ব্যবসা, যেখানে বিনিয়োগ করেছেন দেশি বিদেশি উদ্যোক্তারা। তবে সাম্প্রতিক সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছে পুরো কমার্স খাত। ব্যবসা নেমে এসেছে তলানিতে। যখন ইন্টারনেটে ফুলি শাটডাউন হয়, আনরেস্ট সিচুয়েশন ছিল, সে সময় প্রথমেই যেটা হয় আমাদের সিস্টেমটা কলাপস করে, টোটালি ডিসকানেক্টেড হয়ে যায়। পুরো বাংলাদেশে আমাদের প্রায় 40-এরও বেশি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, যেটা আমাদের সেন্ট্রাল সিস্টেমের সাথে কানেক্টেড। তারা প্রথমেই ডিসকানেক্টেড হয়ে যায়। তারা অর্ডার প্লেস থেকে শুরু করে ইনভেন্টরি ইন আউট যে বিষয়গুলো রয়েছে তারা সিস্টেম থেকে করে থাকে, যেটা তারা করতে পারছিল না। ফেসবুক ভিত্তিক প্রায় 2.5 লাখ উদ্যোক্তার জীবন জীবিকা এখন হুমকির মুখে। হিসাব বলছে শুধু কমার্স খাতে প্রতিদিন গড়ে ক্ষতি হচ্ছে 30 থেকে 40 কোটি টাকা। ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও কমেছে 70 থেকে 80% মতো। ধরেন দারাজ.com, সাজগোজ, আরোগ্য, রকমারি.com, এই ধরনের যারা ওয়েবসাইট আছে তাদেরও কিন্তু একটা ট্রাফিক ওই সোশ্যাল মিডিয়া থেকে আছে। তা আমি যদি আগের কথা বলি, 5 দিনে আসলে কোনো অপারেশন আমাদের চলে নাই। আর এখন যে অপারেশন চলছে, আমরা বলবো যে টোটাল ক্যাপাসিটির 15-20% অপারেশন চলছে যে ক্যাপাসিটি। সব মিলিয়ে গেল কয়েকদিনে কমার্স খাতের ক্ষতি অন্তত 1,500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন আস্থা সংকটে বিনিয়োগ ফিরিয়ে নিতে পারেন বিদেশি অংশীদাররাও। অ্যারাউন্ড 100 crore মতো প্রতিদিন ক্ষতি আছে কমার্স ডেলিভারিতে, কমার্সের প্রোডাক্টে, আর সার্ভিসে প্রায় 40 থেকে 50 কোটি টাকা। সো এটা গত এই কয়েকদিনে প্রায় 1,500 কোটি টাকার
উপরে একটা অ্যাপ্রক্সিমেট লস আছে আর কি। লোকসান পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও নীতি সহায়তা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। অবশেষে চালু হলো ফেসবুক, টিকটক, ইউটিউব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সার্বিক বিবেচনায় বিধিনিষেধের প্রত্যাহার হলেও পূর্ণাঙ্গভাবে চালু হতে সময় লাগবে আরও কয়েকদিন। গত বুধবার দুপুরে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে মেটা, টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম চলার বিষয়েও কঠোর হয় সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে সরকারের সাথে অনলাইন প্ল্যাটফর্মে বৈঠক হয় মেটা কর্তৃপক্ষের। পরে আলোচনা হয় টিকটকের সাথেও। ইমেইলে জবাব দেয় ইউটিউব। পরে আইসিটি প্রতিমন্ত্রী জানান, 3 প্রতিষ্ঠানের আশ্বাসের ভিত্তিতে ফেসবুক, টিকটক, ইউটিউব প্রচার ও ব্যবহার সহজ করে দেয়া হলো। বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি, কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা প্রতিমন্ত্রী বলেন, টিকটকের ভূমিকা সন্তোষজনক হলেও সরকারের অনেক অনুরোধই রাখেনি ফেসবুক। এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড। গেল 17 জুলাই মোবাইল ফোনে ইন্টারনেট এবং 18 জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা। বন্ধ হয় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সে অত্যাধুনিক বিশেষ রোবটের মাধ্যমে করানো হচ্ছে কৃষিকাজ। কৃত্রিম বুদ্ধিমত্তার এই আবিষ্কার আগাছা নির্মূলের পাশাপাশি ফসল পর্যবেক্ষণেও দুর্দান্ত কাজ করে থাকে। ফসলে যেসব এলাকা কৃষকের নজর এড়িয়ে যায়, সেই স্থানেও সফলতার সাথে নজরদারি করতে পারছে এই রোবট ক্লস। রোবটটির নাম ক্লস। ইংল্যান্ডের কৃষিভিত্তিক টেক প্রতিষ্ঠান আর্থ্রোভারের অত্যাধুনিক আবিষ্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের সংমিশ্রণে তৈরি ক্লসকে আগাছা নির্মূল এবং ফসল পর্যবেক্ষণের কাজের জন্য ডিজাইন করা হয়েছে। ফসলি ক্ষেতের যেসব জায়গা কৃষকের নজর এড়িয়ে যায়, সেসব জায়গাতেও নজর দিতে সক্ষম ক্লস। আর্থ্রোভারের দাবি, বৈরী আবহাওয়াতেও মানুষের বিকল্প হিসেবে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে এই রোবট। পৃথক পৃথক ছবি তুলতে সক্ষম ক্লস রোবটটি শস্য শনাক্ত করে, এটিকে রক্ষা করে এবং তার চারপাশের আগাছাগুলিকে চিহ্নিত করতে পারে। ব্যাটারি ও সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হবে বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্লস। রোবটটির সাহায্যে বৃদ্ধি পেতে পারে ফসল উৎপাদনের পরিমাণও। আগামী বছর থেকে ক্লসকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে, আর 2026 সালে শুরু হতে পারে বাণিজ্যিকভাবে এর উৎপাদন। প্রিয় দর্শক, এই ছিল নিউজ 24 এর বিজ্ঞান ও প্রযুক্তির সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।